সংবিধানের ১৬ সংশোধনী বাতিল করে হাইকোর্টের দেয়ার রায় বহাল রেখেছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই রায় ঘোষণা করেন। ফলে বিচারপতি অপসারণে সংসদের আর ক্ষমতা থাকল না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল শুনানি শেষে গত ১ জুন আপিল বিভাগ আলোচিত মামলাটির রায়ের জন্য অপেক্ষমান রেখেছিল। গত ৮ মে আপিল বিভাগে শুরু হয়ে ১১ দিন শুনানি চলে। অ্যামিকাস কিউরি হিসেবে সুপ্রিম কোর্টে ১০ জন আইনজীবীর বক্তব্য শোনে আপিল বিভাগ, যাদের মধ্যে একজন বাদে অন্য সবাই হাইকোর্টের রায়ের পক্ষে অবস্থান নিয়েছেন। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সংবিধানের ১৬ সংশোধনী আনা হয়, যাতে বিচারক অপসারণের ক্ষমতা ফিরে পায় সংসদ। গত বছরের ৫ মে হাইকোর্ট সংবিধানের ১৬ সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেয়। পরে রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী মিজান আহমেদ, চলে যাচ্ছি তার কাছে। মিজান, ১৬ সংশোধনী বাতিল করে আপিল বিভাগের রায়ের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি জানিয়েছেন দর্শককে, আসলে আজকে নির্ধারিত সময় ছিল ৯টার সময়, তবে ১ ঘন্টা ২৫ মিনিট বিলম্বে কিন্তু আপিল বিভাগ বসেন এবং আপিল বিভাগ বসেই কিন্তু জানান যে আসলে যে ৭ জন বিচারপতি, সেই ৭ জন বিচারপতি সর্বসম্মত ক্রমেই কিন্তু ১৬ সংশোধনী অবৈধ বলে হাইকোর্ট যে রায় দিয়েছে সে রায়কে সঠিক বলে মনে করেছেন এবং পাশাপাশি রাষ্ট্রপক্ষ থেকে যে আপিলটি করা হয়েছে সেই রায়ের বিরুদ্ধে সেই আপিলটি খারিজ করে দিয়েছেন। এবং আপনি একটু আগে যেমন দর্শককে জানিয়েছেন, এই বিষয়ে কিন্তু ৯ জন অ্যামিকাস কিউরির মতামত কিন্তু নেওয়া হয়েছে। আর এই মামলার যদি প্রেক্ষাপটটা আপনাকে বলতে হয়, সেক্ষেত্রে বলা হয় যে আসলে এই মামলার প্রেক্ষাপট কিন্তু স্বাধীন বাংলাদেশের শুরু থেকে আজকে পর্যন্ত এই মামলার প্রেক্ষাপটের হিসেবে গ্রহণ করা হয়েছে। ৭২-এর সংবিধানে কিন্তু বিচারপতিদের অপসারণ ক্ষমতা ছিল সংসদের হাতে এবং পরবর্তীতে ৪র্থ সংশোধনীর মাধ্যমে কিন্তু বঙ্গবন্ধু তার রাষ্ট্রপতির হাতে ন্যস্ত করেন এবং ৫ম সংশোধনীর মাধ্যমে কিন্তু তৎকালীন সেনা সরকার সেই ক্ষমতাটি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করে এবং পরবর্তীতে যখন ৫ম সংশোধনী বাতিল করা হয় এবং অবৈধ বলে ঘোষণা করা হয় হাইকোর্ট কর্তৃক, সেক্ষেত্রেও কিন্তু তখন কিন্তু আর এই বিষয়টির প্রতি কোনো আলোকপাত করা হয়নি, যার কারণে তখন পর্যন্ত তা বলবৎ ছিল। এবং এমন প্রেক্ষাপটে কিন্তু ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর কিন্তু আসলে সংসদের হাতে পুনরায় বিচারপতিদের অভিশংসন ক্ষমতা ফিরিয়ে আনা হয় এবং তারপরেই কিন্তু ৯ আইনজীবী এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে মনে করে তাদের রিটটি করেন এবং সেই রিটের শুনানি শেষেই কিন্তু হাইকোর্ট ২০১৬ সালের ৫ মে কিন্তু অবৈধ ঘোষণা করে রায় দেয় ওই সংশোধনীকে এবং পরে রাষ্ট্রপক্ষ ২০১৬ সালের ১১ অগাস্ট যখন পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় তখন এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং সেই আপিলের ১১ দিন শুনানি শেষে ১০ জন অ্যামিকাস কিউরির মতামত গ্রহণের পর সর্বোচ্চ আদালত আজকে তার সিদ্ধান্ত জানিয়েছে। এখন এই রায়ের পূর্ণাঙ্গ প্রকাশের পর কিন্তু আসলে রাষ্ট্রপক্ষ আবার এই রায়টি পুনর্বিবেচনার আবেদন করতে পারবেন। তবে এখন পর্যন্ত আমরা এই বিষয়ে অ্যাটর্নি জেনারেলের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাইনি। তবে আইনজীবী সমিতির পক্ষ থেকে তাদের সভাপতি যেমনটি জানিয়েছেন যে এই রায়ে দেশের সব প্রতিটি আইনজীবী সহ সাধারণ মানুষ খুশি হয়েছে, কারণ বিচার বিভাগ স্বাধীনতার যেই বিষয়ে যে শঙ্কাটি জেগেছিল সেই শঙ্কাটি অবসান ঘটেছে সুপ্রিম কোর্টের রায়ের মধ্যে দিয়ে। এই ছিল ১৬ সংশোধনীর বৈধতার প্রশ্নে আপিলের রায়ের সবশেষ পরিস্থিতি। সুরভি। মিজান, আপনাকে ধন্যবাদ। রাজধানীর উত্তরায় ৩টি ভবনে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় ২.৫ ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত হয়েছে আরও ২ জন। ফায়ার সার্ভিস জানায় ভোর ৫টার দিকে উত্তরার ৪ নম্বর সেক্টরের ৬তলা একটি ভবন সহ পাশের ২টি ভবনে আগুন লাগে। ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনে ২১ রেস্তোরাঁ, পাশের সি সেল রেস্তোরাঁ ও পার্টি সেন্টার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সি সেলের নিচতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই রেস্তোরাঁয় অতিরিক্ত ডেকোরেশন ও ফল সিলিং থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। তবে আগুনের সূত্রপাত কিভাবে বা কোন ভবন থেকে তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস। কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী হেদায়েতুল্লাহ সীমান্ত, চলে যাচ্ছে তার কাছে। সীমান্ত, ভবন দুটির আগুন নিয়ন্ত্রণের সবশেষ খবর আমাদের জানাবেন।
সুরভি, আপনি যেমনটি বলছিলেন, ভোর 5টার দিকে উত্তরা 4 নম্বর সেক্টরের রাজলক্ষ্মী কমপ্লেক্স ঠিক উল্টা পাশেই 3টি ভবনের আগুনের সূত্রপাত ঘটে। সেটি হচ্ছে এখানে সিশাল রেস্টুরেন্ট এবং কি সিশাল আবাসিক হোটেল রয়েছে। সে সিশাল রেস্টুরেন্ট থেকেই আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এখানে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত ঘটে। তবে ফায়ার সার্ভিস এ পর্যন্ত আমাদেরকে সঠিক তথ্য এখন পর্যন্ত জানাতে পারেনি। কিছুক্ষণ আগে আমরা ফায়ার সার্ভিস আমাদেরকে যেমনটি জানিয়েছেন, এখান থেকে 2টি মরদেহ বের করা হয়েছে। পরিমাণ ক্ষতি হয়েছে বা কত টাকা তাদের এখন পর্যন্ত এখানকার কত পরিমাণ ক্ষতি হয়েছে বা কত টাকা তাদের লোকসান হয়েছে এখন পর্যন্ত তারা মালিক পক্ষ এবং ফায়ার সার্ভিস আমাদেরকে কিছু জানাতে পারেনি। তবে এখানে আইসিআইসিআই ইসলামী ব্যাংকের একটি শাখাও রয়েছে, সেখানকার কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারাও এখন পর্যন্ত বলতে পারেন। এখন পর্যন্ত তারপর কিছুটা আগুন নিয়ন্ত্রণে এনেছে, তবে এখনো ভিতর থেকে ধোঁয়া বের হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখনো ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি এখানে এখন পর্যন্ত আমরা তাদের সার্বিক পরিস্থিতি এখানে এখন পর্যন্ত আমরা তাদের সঠিক কোনো আগুন লাগার কোনো তথ্য এবং কি ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত আমাদেরকে কেউ জানাতে পারেনি। সুরভি, ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। সীমান্ত, আপনাকে ধন্যবাদ। জনবল সংকট সহ নানা প্রতিবন্ধকতায় ভুগছে চট্টগ্রাম কাস্টমস। ব্যবসায়ী নেতারা বলছেন, এই অবস্থায় নতুন অর্থ বছরের বিশাল বাজেট বাস্তবায়নে এনবিআর এর রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা পূরণে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এই প্রতিষ্ঠানটিকে। তবে কাস্টমস কমিশনার বললেন, বেশ কিছু ক্ষেত্রে ডিজিটালাইজেশন প্রক্রিয়া চলছে। এগুলো পুরোপুরি বাস্তবায়িত হলে লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব হবে না। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন। চাহিদার মাত্র 28% জনবল নিয়ে চলছে চট্টগ্রাম কাস্টম হাউস। ব্রিটিশ আমলের প্রাচীন ভবনে আমদানি রপ্তানি সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নথি সংরক্ষণেও নেই আধুনিকতার ছোঁয়া। এত সব প্রতিবন্ধকতার পরও দেশে এককভাবে সবচেয়ে বেশি রাজস্ব আদায় করে আসছে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্ট এই কাস্টম হাউস। নতুন অর্থ বছরের বাজেটেও চট্টগ্রাম কাস্টমসের উপর ভিত্তি করে রাজস্ব আয়ের বড় লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। তাই লক্ষ্যমাত্রা পূরণে জনবল বাড়ানো সহ শতভাগ অটোমেশন বাস্তবায়নের দাবি ব্যবসায়ীদের। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রথম শর্তই হলো যে জনবলের যে সংকট সেটা পূরণ করা। সেটা পূরণ না করে এই লক্ষ্যমাত্রা অর্জন করা সত্যিকার অর্থে দুরূহ হবে কিন্তু চট্টগ্রাম কাস্টম হাউসের জন্য। নানা প্রতিবন্ধকতার পরও সরকারি প্রতিষ্ঠানগুলোকে স্বাধীনভাবে কাজ করতে দিলে লক্ষ্যমাত্রা পূরণ অসম্ভব নয় বলে মনে করেন এই বিশেষজ্ঞ। মুক্তভাবে কাজ করতে দেওয়া হয় বলে তো আমরা জানি। ধরনের কিছু চাপ এসে যায় যেগুলো আসলে এই সংস্থাগুলোর পক্ষে সামাল দেওয়া সম্ভব না। আর নতুন অর্থ বছরের রাজস্ব আদায়ের বড় লক্ষ্যমাত্রা পূরণে নিজেদের প্রস্তুতির কথা জানালেন কাস্টমস কমিশনার। অনেকগুলো আধুনিকায়নের অনেকগুলো প্রক্রিয়া সামনে আমাদের আছে। এগুলোর মাধ্যমে আমরা দ্রুত সেবা দিয়ে আশা করছি যে আমরা যে কোনো লক্ষ্যমাত্রায় আসুক না কেন সেটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে অবশ্যই আমরা সেখানে পৌঁছে যাব। গেল অর্থ বছরের প্রথম 11 মাসে 20% প্রবৃদ্ধি নিয়ে চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব আদায় ছাড়িয়েছে 34,000 কোটি টাকা। এবছর আয় করতে হবে প্রায় 50,000 কোটি। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম। সিলেট ও মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ায় নতুন করে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল সহ বেশ কিছু এলাকা। ফলে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন দুর্গত এলাকার মানুষ। বৃষ্টি ও উজানের ঢলে কুশিয়ারা এবং সোনাই নদীর পানি বেড়ে তলিয়ে গেছে সিলেটের গোপালগঞ্জ, বিয়ানীবাজার ও ফেঞ্চুগঞ্জ উপজেলার অধিকাংশ ঘরবাড়ি সহ রাস্তাঘাট। বন্যা দুর্গত 3 উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। মৌলভীবাজারের হাকালুকি ও কাওয়াদিঘি হাওরের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে বড়লেখা, জুড়ি, কুলাউড়া ও রাজনগর উপজেলায় কয়েক লাখ মানুষ। বড় ফসল নষ্ট ও উঠতি আউশ ফসল তলিয়ে যাওয়ার পাশাপাশি বানের পানিতে ডুবে গেছে স্কুল, মসজিদ সহ শতাধিক ঘরবাড়ি। এতে চরম দুর্ভোগে পড়েছে তারা। এদিকে রোববার বিকেলে মৌলভীবাজারের হাকালুকি হাওর পাড়ের 3 উপজেলার বানভাসীদের মাঝে ত্রাণ বিতরণ করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ। এদিকে ভারী বৃষ্টিতে আবারও পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করেছে বান্দরবান জেলা প্রশাসন। গেল রাত 11টা থেকে রাত 1:30টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন এলাকা, নিম্নাঞ্চল ও পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস না করতেও অনুরোধ করা হচ্ছে। কিন্তু অভিযোগ রয়েছে, প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও বান্দরবানে কালাঘটায় পাহাড় কাটা হচ্ছে।
এবং ঝুঁকি থাকা সত্ত্বেও বসবাস করছে পাহাড়ের পাদদেশে। গেল মাসে ভারী বর্ষণে পাহাড় ধসে বান্দরবানে নিহত হয়েছে 3 শিশুসহ 6 জন। সাতক্ষীরায় বেড়িবাঁধের 100 কিলোমিটার এলাকা জুড়ে ব্যাপক ভাঙন ও ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, কাশিমারি ইউনিয়নের 7টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বরাদ্দ পেলে দ্রুতই সংস্কার কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী। সাতক্ষীরা প্রতিনিধি এম শাহিন গোলদারের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাই অর্থী। বর্ষা মৌসুমের শুরুতেই সাতক্ষীরা শ্যামনগর উপজেলার পদ্মপুকুর, গাবড়া, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও রমজাননগর ইউনিয়নের বেশ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। হাজার হাজার বিঘা চিংড়ির ঘের ও ফসলের ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে। 40 দিনের কর্মসূচন প্রকল্পের মাধ্যমেও উপজেলা প্রশাসন বাঁধ সংস্কারের কাজ করছে। নদী ভাঙন হলে যে কোনো সময় আমাদের মানুষের জন্য অত্যন্ত জীবনযাপন করা দুর্বিষয়কর। নদীর কিছু পথ দিয়ে স্রোতটাকে ব্যাকিং করে স্রোতটাকে ঘোরানোর জন্য যদি কোনো ব্যবস্থা হতো তাহলে মনে হয় দীর্ঘস্থায়ী একটা বাঁধ হতো, আমরা তো মনে করতাম। 100 ফুট তলদেশের একটা অবদা এবং রিভার সাইডটা যদি ব্লক প্লেসমেন্ট করে জিও টেক্সটাইল দিয়ে যদি মোড়ানো যায় তাহলে এই দ্বীপ বেষ্টিত ইউনিয়ন গাবুরাকে বাঁচানো সম্ভব। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ 2-এর আওতাধীন 7টি পোল্ডারে 422 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে 100 কিলোমিটার বেড়িবাঁধই ঝুঁকিপূর্ণ। বেড়িবাঁধ সংস্কারে বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করার কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী। আমার এলাকা পুনর্নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ সেগুলো মেরামত করে এবং পুনর্নির্মাণ করে আমি কাজ করে যাই। টেন্ডার করেছি এবং টেন্ডার আমাদের এখন বর্তমানে ইভলিউশন পর্যায়ে আছে। এগুলো হলে আরো প্রায় 2 কিলোমিটার বাঁধ আমরা ক্রিয়েট করব। এর বাইরেও কিছু বাঁধ আছে ঝুঁকিপূর্ণ, আমরা চেষ্টা করতেছি যে এই বাঁধগুলো মেরামত করে। বেড়িবাঁধ সংস্কারের দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করলেও টনক নড়ছে না পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টদের। এসটিভি নিউজ ডেস্ক।